আজকের মানডে নাইট ড্র তো তোমরা দেখে নিয়েছো, আর আমি তো বলবো এটা ডাব্লিউডব্লিউইর ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট মানডে নাইট ড্রয়ের মধ্যে একটা, কারণ এটা একদম স্মরণীয় হয়ে থাকবে। আর তাছাড়া এত বাজে একটা রেসলমেনিয়া কাটানোর পর র আফটার মেনিয়া এরকমই হওয়া উচিত। আর অনেকে তো বলছে যে এটা রেসলমেনিয়ার থেকেও বেশি ভালো ছিল, আর আমি তো বলবো যে এটা রেসলমেনিয়া নাইট 2 এর থেকে তো হাজার গুণে ভালো ছিল। আজকের এই ভিডিওতে আমি রয়ের রিভিউ তো করবো না, কারণ তোমরা অলরেডি রটা দেখে নিয়েছো। আজকের কথা বলবো যে আমরা কী মানে ইম্পর্টেন্ট দেখতে পেলাম, আর ভবিষ্যতে আমরা কী দেখতে পেতে চলেছি। ভবিষ্যতে ডাব্লিউডব্লিউই ল্যান্ডস্কেপ পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হ্যাঁ এখান থেকে পুরোপুরি কনফার্ম। আর ভবিষ্যতে আমাদের জন্য অনেক বড় বড় জিনিস ওয়েট করছে। তো প্রথমে এখানে জন সিনার সেগমেন্ট নিয়ে কথা বলা যাক। আজকে রয়্যাল ওপেনারই আমাদের 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা ছিল। আর আজকে জন সিনাকে কী লাগছে, মানে ওই চ্যাম্পিয়নশিপটা খুব ভালো মানিয়েছে জন সিনার কাছে, আর এইটা দেখার ইচ্ছা আমার অনেক বছরের ছিল। আর জন সিনা আজকে তার প্রোমোতে ক্রাউডকে ইরিটেট করার কোনো সুযোগ ছাড়েনি, আর জন সিনাকে ফ্যান্সরা খুব সাপোর্টও করছে। আর দেখতে গেলে যে সমস্ত ফ্যান্সরা ম্যাচিওর তাদের তো জন সিনাকে খুব ভালো লাগবে, তার বিশেষ করে তার কথা বলার ধরন, তার যে ক্যারেক্টারটা রয়েছে। কিন্তু যারা ম্যাচিওর নয়, একটু বাচ্চা টাইপের বলতে পারো, তাদের খুব খারাপ লাগবে, কারণ জন সিনা এরকমই করেছে। আর আজকের জন সিনা ক্রাউডকে ভালো মতো একদম বিরক্ত করেছে। আমরা এখানে একটা বিশেষ জিনিস হচ্ছে যে জন সিনার আজকে টাইটানট্রন স্ক্রিনেতে জন সিনার নামের পাশে আমরা 36 লেখা দেখেছিলাম। আর রেসলমেনিয়াতে যেমনি এন্ট্রি হয় আজকেরও সেরকমই এন্ট্রি হয়, পুরো কালো অন্ধকার। জন সিনার নামের পাশে আজকে 36 লেখা ছিল। তো ওটার মানে হচ্ছে যে জন সিনা এই বছরে টোটাল 36খানা অ্যাপিয়ারেন্স করবে। তার মধ্যে আমরা দেখতে পেলাম যে 36 থেকে কমে ওটা 28 হয়ে গেছে, মানে এবারে শুধুমাত্র 27খানা অ্যাপিয়ারেন্সই বাকি আছে। এইটা ছিল 28 নম্বর অ্যাপিয়ারেন্স তার। তো আমরা তাকে আর 27 বারই দেখতে পাবো এই বছরে। তো ওটা একটা কাউন্টডাউনের মতো ডাব্লিউডব্লিউই অফিসিয়ালি শুরু করে দিয়েছে। এবার এটা দিন দিন যত কমবে তত আমরা জন সিনার শেষ সময়ের কাছে পৌঁছে যাবো। আর জন সিনা বলে দেয় যে এই যে চ্যাম্পিয়নশিপটা রয়েছে এটা তো আমি নিয়ে ঘরে চলে যাব, আমি হচ্ছি লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন। এরপরে আরও অনেক চ্যাম্পিয়ন আসবে, কিন্তু এই যে চ্যাম্পিয়নশিপ যেটা ব্রুনো স্যামার্টিনোর কাছে ছিল, রোমান রেন্সের কাছে ছিল, ডাব্লিউডব্লিউইর গ্রেটেস্ট সমস্ত লেজেন্ডদের কাছে ছিল, এইটা আমি বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। আর এখানে জন সিনা একটা অনেক বড় রিয়ালিটি নিয়ে কথা বলে, সেটা হচ্ছে যে ফ্যান্সদের রিয়ালিটি। ফ্যান্সরা তো জানো কেমন হিপোক্রেট। আর এখানে জন সিনা বলে যে একমাত্র কোডি রোডসই ছিল যে তোমাদের দায়ভারগুলো সামলাচ্ছিল, তোমাদের খারাপ যে দিকগুলো আছে সেগুলোকে লুকিয়ে রাখছিল। তোমরা তার সাথে কী করলে, তোমরা তাকে রেসলমেনিয়াতে বুক করলে, স্ম্যাকডাউনেতে বুক করলে, আর তোমরা সত্যিকারেই তোমরা কাউকে ডিজার্ভই করো না। আর এটা দেখতে গেলে একটা অনেক বড় রিয়ালিটি, এটা সত্যি। কোডি রোডসকে ফ্যান্সরা মাথায় চড়িয়ে রেখেছিল, কিন্তু এখন হঠাৎ করে তাকে বুক করছে। তো আমেরিকান ফ্যান্সদের বোঝা খুবই মুশকিল, এটা তো বলতেই হবে। তারপর ফাইনালি আমরা সেই জিনিসটা দেখতে পাই যেটা আমরা সকলে দেখতে চেয়েছিলাম। পেছন থেকে র্যান্ডি অর্টন আসে আর কেউ লাগিয়ে দেয় জন সিনাকে। আর এখান থেকে তো পুরোপুরি কনফার্ম যে ব্যাকলেসেতে আমরা জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ দেখতে পাবো আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। আর ভাবতেই অবাক লাগছে যে এখানে জন সিনা হিল আর র্যান্ডি অর্টন ফেস। আমরা সারা জীবন কিন্তু ঠিক এর উল্টোটাই দেখে এসেছি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আজকের আমরা উমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই, যেখানে লিভ মর্গান আর র্যাকেল রড্রিগেজ আবার তাদের চ্যাম্পিয়নশিপ ফিরিয়ে নিয়েছে, যেটা আমি তো এক্সপেক্ট করেছিলাম যে এটা হবে। আর তারপরে ম্যাচের শেষে আমরা বেকি লিঞ্চের হিল টার্ন দেখতে পাই, যেটা ফ্যান্সরা একদম পাত্তা দেয়নি। তো পাত্তা তো তার রিটার্নকেও দেওয়া হয়নি। আর এটার কারণ হচ্ছে অনেক বড় পেছনে একটা কারণ রয়েছে, যেটা আমি বারবার বলে থাকি। আমি বিশেষ করে ট্রিপল এইচের এই প্ল্যানের তো একদম এগেনস্টে, কারণ এটা বেশিরভাগ সময় তো খারাপই প্রমাণিত হয়। আর এটা শুধুমাত্র এই বেকি লিঞ্চ রিলেটেডই নয়, এটা তোমরা বলতে পারো যে তোমরা যারা রোমানের ফ্যান আছো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আর ভবিষ্যতে আরও যে সমস্ত স্টোরি লাইন আমরা দেখতে পাবো, যে সুপারস্টারই হোক না কেন, তাদের সকলের জন্য ইম্পর্টেন্ট। তো ব্যাপারটা হচ্ছে বেকি লিঞ্চের তো যে নেটফ্লিক্সের প্রিমিয়ারে আসা কথা ছিল, কিন্তু সেখানে কি হয় যে সকলে জেনে যায় যে বেকি লিঞ্চ আসছে। তো ট্রিপল এইচ বললো আচ্ছা তোমরা সকলে জেনে গেছো, তো ওখানে নিয়ে আসলো না। তারপর রয়্যাল রাম্বলে আসার কথা ছিল, কিন্তু সেখানেও সকলে জেনে যায় যে বেকি লিঞ্চ আসবে। তো ট্রিপল এইচ বললো যে না, সেখানেও নিয়ে আসবো না, তোমরা তো এক্সপেক্ট করে বসে আছো। এবার হচ্ছে যে আমরা যদি রয়্যাল নেটফ্লিক্সের প্রিমিয়ারের বেকি লিঞ্চকে দেখতে পেতাম, কিংবা যদি রয়্যাল রাম্বলেও দেখতে পেতাম, তাহলে কিন্তু ফ্যান্সদের ইন্টারেস্ট অবশ্যই থাকতো, আর একটা বড় তাগড়া রিয়াকশান পেত। বলতে পারো যে খুবই ভালো একটা জিনিস আমরা দেখতে পেতাম। কিন্তু এই করতে করতে ট্রিপল এইচ ভাবছে যে তোমরা তো এক্সপেক্ট করে বসেই রয়েছো, তো তোমাদেরকে সেই জিনিসটা আমরা দেবো না, যখন তোমরা এক্সপেক্ট করবে না তখন দেবো। এই করতে করতে রেসলমেনিয়া এলো। আমরা এক্সপেক্ট করলাম যে রেসলমেনিয়াতে যে ট্রিপল থ্রেট ম্যাচটা আছে, বিয়াঙ্কা বেলার, রিও স্কাই ভার্সেস রিয়া রিপ্লি, ওই ম্যাচের লাস্টে বেকি লিঞ্চ আসবে। কিন্তু ট্রিপল এইচ দিল যে আচ্ছা তোমরা এখানেও এক্সপেক্ট করে রয়েছো, তো এখানেও তাকে আনবো না। কিন্তু এই করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই ভাবলো যে এক কাজ করি, যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের যে ম্যাচটা রয়েছে সেখানে বেকি লিঞ্চকে রিটার্ন করিয়ে দিই, ওখানে তো কেউ এক্সপেক্টও করছে না। তো
তো সেখানে বেকি লিঞ্চে রিটার্ন করালো, যার ফলে ফ্যান্সদের কিচ্ছু যায় আসলো না। তারপর ট্যাগ টিম চ্যাম্পিয়নও বানালো, তাতেও কিছু যায় আসলো না। আজকের চ্যাম্পিয়নশিপ হেরে গেল, তাতেও যায় আসলো না। আর আজকের বেকি লিঞ্চের হিল টার্ন হয়ে গেলো, তাতেও যায় আসলো না। তো এটা কেন হয়? এটা হচ্ছে যে যখন আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা এক্সপেক্ট করি, যেগুলো আমরা বলি যে হ্যাঁ এটা ঠিক সময়, তখন সেটা করিয়ে দেওয়া উচিত। কিন্তু যদি এটা ধীরে ধীরে ডিলে করতে থাকো, তখন ফ্যান্সদের ইন্টারেস্টও কমে যায়, হাইপও কমে যায়। একটা জিনিস আছে যে খিদে থাকা ভালো, ফ্যান্সদের খিদে কমে যাচ্ছে। যখন খিদে পায় তখনই খেয়ে নেওয়া উচিত, নাহলে খিদে বেশিক্ষণ চেপে রাখলে কিন্তু খিদেটা মরে যায়। আর এখানে সেই জিনিসটা আমরা দেখতে পেলাম। রয়্যাল প্রিমিয়ারে আসলো না, তারপরে রয়্যাল রাম্বল আসলো না, ওর পর থেকে ফ্যান্সরা আশা ছেড়ে দেয়। আর আশা ছেড়ে দেয় নয়, ফ্যান্সরা তো জানতো যে বেকি লিঞ্চ আসবে, কিন্তু সেই হাইপটা কমে যায়। তখন ফ্যান্সদের মনোভাবটা এরকম হয়ে যায় যে ঠিক আছে, আসলেও ঠিক আছে, না আসলেও কোনো ব্যাপার নয়, এমনিতে তো চলেই যাচ্ছে। তো ওই করে করে বেকি লিঞ্চের রিটার্নটা পুরো বেকার করে দিয়েছে। আর তোমরা দেখবে যে এই 2-2.5 মাসের মধ্যে বেকি লিঞ্চ আর অ্যালেক্সা ব্লিস, এই দুজন বড় স্টারের রিটার্নটা কিন্তু পুরো বেকার করে ছেড়েছে ট্রিপল এইচ। এটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। আর ওমেন্স ডিভিশন তো আগে থেকেই বরবাদ ছিল, আর এটার প্রভাব কিন্তু ভবিষ্যতে সব জায়গাতেই পড়বে। আর তোমাদের তো রোমানের ফ্যান বেশি, তো রোমানের ক্ষেত্রেও বলে রাখি, রোমান ভার্সেস রকের ম্যাচ আমরা কিন্তু অনেক বছর ধরে দেখতে চাইছি। স্পেশালি আমি তো 2021 সাল থেকে দেখতে চাইছি, কিন্তু এখন 2025 হয়ে গেল। এই বছরও কিন্তু সুযোগ ছিল, কিন্তু সেটা ডাব্লিউডাব্লিউ করালো না। এখন শুনছি 2026। আর আমি তো অবাক হব না যদি এটা 2026-এ গিয়ে বলা হয় 2027, আর 2027-এ গিয়ে বলা হয় যে 2028 সালের রেসলম্যানিয়া তো রোমান রেন্সের শেষ রেসলম্যানিয়া, তো সেখানেই আমরা একেবারে ওই ম্যাচটা দেখতে পাবো। তো এই করে করে ডিলে করে দেবে ফ্যান্সদের, বা ট্রিপল এইচ ভাববে যে ফ্যান্সদের খিদে বাড়ছে, আসলে না, হাইপ কমছে। এখন যদি রোমান রেন্সের ম্যাচটা যদি করিয়ে দেওয়া হয় রকের সাথে, তাও আমার তেমন কিছু যায় আসে না, কারণ এখন রোমানের ক্যারেক্টারটা সেই লেভেলে নেই। যখন রোমান চ্যাম্পিয়ন ছিল, তার ক্যারিয়ারটা একদম টপে ছিল, তখন যদি রকের সাথে করানো যেত খুবই ভালো হতো। কিন্তু এখন দেখতে গেলে রোমানের ক্যারেক্টারটা খুবই কমজোর হয়ে গেছে, আর এটা দিন দিন আরও খারাপের দিকে যাবে। আর ডাব্লিউডাব্লিউ যদি ভেবে থাকে যে একদম এটা আমরা 26, 27 কিংবা 28 সালে গিয়ে করবো, তাহলে তো আরও দেরি হয়ে যাবে। তখন ফাইনাল বাস তো ফাইনাল বাসই থাকবে, কারণ সে কোম্পানির বস, সে কখনো ডাউন হবে না। কিন্তু রোমানের ক্যারেক্টারটা ডিপেন্ড করছে, তখন গিয়ে ওটা সেই গোল্ডবার্গ ভার্সেস আন্ডারটেকারের ম্যাচের মতোই হয়ে যাবে। ওটাকে ডিলে করে করে এত বেকার করে দেবে যে ফ্যান্সরা ওই ম্যাচটাকে দেখে আফসোস করবে আর বলবে যে এই ম্যাচটা না হলেই ভালো হতো। এই জন্যই বলে যখন যেটা করেন তখন সেটা করিয়ে দেওয়া উচিত ছিল। আমি তো বলবো 2023 সাল একদম পারফেক্ট সময় ছিল রোমান ভার্সেস রকের ম্যাচটা করিয়ে দেওয়ার। আর 2024 সালটাও ছিল, কিন্তু সেখানে ডাব্লিউডাব্লিউ নিজেই বড় গ্যাঞ্জাম করে দেয়। কারণ এক তো রকের সাথে রোমানের ম্যাচ করানোর প্ল্যান করে, অপরদিকে কোডিকে রয়্যাল রাম্বল জেতায়, কোডিকে দিয়ে রোমানকে দেখিয়ে দেয় যে রোমানকেই সে চ্যালেঞ্জ করবে। তারপর কোডি রোমানের কাছে আসে, আবার বলে যে রক তাকে চ্যালেঞ্জ করবে। তো ওইটা করলে তো অফকোর্স এখানে সবাই টার্ন করারই ছিল, তো দোষ তো এখানে ডাব্লিউডাব্লিউরই। এখানে না তো রোমানের দোষ আমি দেখতে পাচ্ছি, না তো কোডি রোডসের দোষ দেখতে পাচ্ছি। 2023 আর 24 সালটা একদম পারফেক্ট ছিল, কিন্তু এখন ডাব্লিউডাব্লিউ জায়গা যেভাবে দেরি করছে, পরে গিয়ে হয়তো ফ্যান্সরা এটা দেখেও সেরকমভাবে ফিল করতে পারবে না। আর যদি বলো আমার কথা, তো আমি এটা 2021, 22, 23, 24-এ যতটা বেশি হাইপ ছিলাম, এখন আমার মধ্যে তার বলতে পারো 10%ও হাইপ নেই। এখন যদি ম্যাচটা হয় তাও ঠিক আছে, না হলেও ঠিক আছে, আমার বেশি এক্সপেকটেশন নেই এই ম্যাচের ওপরে। তো এইরকম আমার মতো আরও অনেকে আছে যাদের এক্সপেকটেশন কিন্তু ধীরে ধীরে কমে যাবে, তারপর গিয়ে ম্যাচটাও বেকার হয়ে যাবে। আর এই করে করে ট্রিপল এইচ আরও একটা বড় জিনিসকে বরবাদ করে দেবে। আর আজকের আমরা অবশেষে রুসেফকে দেখতে পেলাম। রুসেফ আজকের এখানে আসার আলফা একাডেমিকে পুরো একদম ধ্বংস করে দিয়ে চলে যায়। তোমাদের সেই পুরনো ভাই দেবে, পুরনো রুসেফের মতোই অনেকটা লাগছে, শুধুমাত্র টাকলা হয়ে গেছে, চুলগুলো আর নেই। আর রুসেফকে দেখেও বুঝতে পারলাম যে সে খুবই ইমোশনাল হয়ে আছে, অনেকদিন পর ডাব্লিউডাব্লিউতে ফিরে সেও খুবই খুশি। আর আরেকটা কথা বলবো যে রোমানের ফ্যানদের অনেকে ট্রোল করে বলে যে তারা নাকি লকডাউন কিডস, তারা লকডাউন থেকে রোমান এই ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করেছে। তো ভাই তারা ভুল কিছু বলে না, কারণ আজকের একজন আমাকে জিজ্ঞেস করছে যে এই টাকলা লোকটাকে, একে তো আমরা চিনি না। তো ভাই তুমি রুসেফকে চেনো না, এটা কিরকম কথা হলো? তোমরা সত্যি তার মানে তোমরা 2020 সালের পর থেকে ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করেছো, কারণ যদি তার আগে দেখতে তাহলে রুসেফকে তো চিনতেই। মানে জাস্ট কি আর বলবো, এরা নাকি রুসেফকে চেনে না, আর এরা দাবি করে যে এরা নাকি ডাব্লিউডাব্লিউর বড় ফ্যান। তো কেন লোকে বলবে না যে এরা শুধুমাত্র লকডাউন থেকে দেখা শুরু করেছে, এই জন্যই তো এদের এই অবস্থা। 2020 সালের পর থেকে দেখা শুরু করেছে বলেই তাদের কাছে রোমান রেন্স এত বড়, না হলে কিন্তু এটা হতো না। ডাব্লিউডাব্লিউ তাদেরকে যা দেখিয়েছে তারা সেটাই দেখেছে, সেটাই মেনেছে। কিন্তু যারা ম্যাচিওর রেসলিং ফ্যান অনেক বছর ধরে দেখছে, তারা কিন্তু পার্থক্যটা পুরো পরিষ্কার বুঝতে পারবে। আর আমি এই জন্যই বলছি যে আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করেছিল সে একজন রোমান ফ্যান, কারণ তার প্রোফাইল পিকচারে রোমানের ছবি রয়েছে, আর রোমানের কাছে চ্যাম্পিয়নশিপ রয়েছে, আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ। তো এখান থেকে বুঝলাম যে সে রোমানের অনেক বড় ফ্যান, আর রোমানকে সে ভগবান ভাবে। আর আজকের আবার জেউসো সেলিব্রেশনও দেখতে পেলাম। আজকে স্যামিজেনের রিটার্ন হয়েছে, জেউসো, জিমিউসো আর স্যামিজেন তিনজনে সেলিব্রেট করে। এটা দেখে মনে হচ্ছে যে দুটো মিড কার্ড ডিভিশনের সুপারস্টার আর একজন ট্যাগ টিম ডিভিশনের সুপারস্টার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জীবনে কখনো দেখেনি, আর তারা এটাকে নিয়ে নাড়িচাড়ি দেখছে, মানে খুবই
বেকার লাগছে। জন সিনাকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন বানিয়েছে আমাদেরকে ভালো ভালো ম্যাচেস উপহার দেওয়ার জন্য, ভালো ভালো স্টোরি লাইন উপহার দেওয়ার জন্য, আর আমাদের যে ওসোকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন বানিয়েছে দর্শকদের মানসিক অত্যাচার করার জন্য। মানে এটা আমাদের কাছে একটা মেন্টাল টর্চার ছাড়া আর কিছুই নয়। আর মনে তো এটাই হচ্ছে যে স্যামি জেন এবার হয়তো হিল টার্ন করবে আর সে জেউসের উপর অ্যাটাক করবে, আর আমরা স্যামি ভার্সেস জের মধ্যে একটা ফিউড দেখতে পাবো। দেখে আপাতত এমনটাই মনে হচ্ছে। আর জেউসের কাছে এই চ্যাম্পিয়নশিপটা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের মতোই লাগছে। আর ক্রাউডকে কি বললো, ক্রাউড সোশ্যাল মিডিয়াতে তো একদম গালাগালি দিয়ে ডিসলাইক দিয়ে ভরিয়ে দিয়েছিল, কিন্তু এরিনাতে একদম অন্য জিনিস দেখতে পাচ্ছি। এরিনাতে ক্রাউড খুবই সাপোর্ট করছে জেউসোকে। তো এই আমেরিকার এই ক্রাউডকে বোঝা খুবই মুশকিল। এরা অনলাইনে দেখায় এক আর বাস্তবে এরা দেখায় আর এক, তো এদেরকে তো বোঝা খুবই মুশকিল। আর আজকের গান্থারকেও দেখতে পেলাম, সে আজকের কমেন্টেটরদের সাথে লড়াই করছে। আর জেউসের কাছে ট্যাপ আউট করেছে যখন, এখন তো তোমার কাছে এটা ছাড়া আর কোনো কাজই থাকবে না। ওই কপালে প্যাট ম্যাকাফি রয়েছে। প্যাট ম্যাকাফির সাথে হয়তো আমরা গান্থারের একটা ম্যাচ দেখতে পাবো পরে কোনো একটা জায়গায়, বা নাও দেখতে পেতে পারি। শুধুমাত্র গান্থার ফার্স্ট্রেটেড হয়ে রয়েছে, সেটা দেখানোর জন্যই হয়তো এই অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে। আর বলা যায় না, যদি প্যাট ম্যাকাফির সাথে ম্যাচ হয় তবে সেখানেও গান্থার হেরে যেতে পারে, কারণ যে জেউসের কাছে ট্যাপ আউট করেছে সে আর কী বা করবে, তাকে কি আদৌ কেউ সিরিয়াসভাবে নেবে? আর ডাব্লিউডাব্লিউ যদি তাকে ভালোভাবে বুকও করে দেয়, ফ্যান্সরা তো এটাই বলবে যে আজকের ভালোভাবে বুক করছে, কদিন পর গিয়ে তো আবার সেই লুচ্চু বুচ্চু সুপারস্টারের কাছে গিয়ে হেরে যাবে, ট্যাপ আউট করে দেবে। তো এদেরকে অত সিরিয়াসভাবে নিয়ে লাভই বাকি। আর আমাদের ডমডম ভাই তো পুরো দুনিয়া বদলে গেছে। ডমডম ভাই যাকে আজ পর্যন্ত ফ্যান্সরা পর্যন্ত বুক করতো, কথা পর্যন্ত বলতে দিত না, তাকে আজ খুবই সাপোর্ট করা হয়। রেসলম্যানিয়াতেও সাপোর্ট করেছে, আর ফ্যান্সরা এখন তাকে রতেও সাপোর্ট করছে, যেটা দেখে খুবই ভালো লাগছে। তবে আমাদের ডমডম ভাই এখনও কিন্তু হিলই আছে। আর আজকের পেনটার সাথে সে চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল, যেখানে জেডি ম্যাকডোনাল্ড রিটার্ন হয়েছে, আর যার ফলে পেনটাকে হারিয়ে দিয়েছে। আর আপাতত এখন জাজমেন্ট ডেকে তো একত্রিত লাগছে। ফিন বেলারও খুব ভালো মতো এদের সাথে মিলেমিশে রয়েছে। মাঝে মাঝে একটু টিজ দেখতে পাচ্ছি যে ফিন বেলারের নজর ডমডম ভাই চ্যাম্পিয়নশিপের উপর রয়েছে। তবে এটা তো আমরা সেই 1.5 বছর আগে থেকে দেখছি। আমরা কবে থেকে শুনছি যে ফিন বেলারকে জাজমেন্ট ডে থেকে বের করানো হবে, কিন্তু এখনও তো বের করানোই চলছে। কবে বের হবে সেটা আমরা জানি না। আর এটাও আমাদের টাকলা ট্রিপল এইচের মহৎ বুদ্ধির কামাল। এটাও সেই রোমান ভার্সেস রকের মতো। এটা হবে তো আমরা জানি, কিন্তু কবে হবে সেটাই আমরা জানি না। আর ফাইনালি আজকে সব থেকে বড় জিনিস নিয়ে কথা বলা যাক, সেথ রলিন্স আর পল হেমান। আজকে সেথ রলিন্সের হিল টার্ন হচ্ছে, মানে এই নয় যে সেথ রলিন্স আমাদের পুরো ডার্ক ক্যারেক্টারে চলে গেছে। সে আগের মতোই হাসছে খেলছে, শুধুমাত্র একটু সিরিয়াস লাগছে তাকে। আজকের সেথ রলিন্স পুরো রোমান রেন্সের স্টাইলে পল হেমানের কাছ থেকে মাইক নেয়, যেটা রোমান রেন্সদের ফ্যানদের তো একদম জ্বালিয়ে দেবে। আর সে নিজেকে ভিজনারি রেভলিউশনারি সেথ রলিন্স বলে ইন্ট্রোডিউসও করে। তারপরে আমরা দেখতে পাই যে এখানে সিএম পাঙ্ক চলে আসে। সিএম পাঙ্ক আসে, সেথ রলিন্সকে সাইডে লাগানোর পর সে পল হেমানের দিকে যায়। পল হেমানকে ঠেঙানোর ইচ্ছা ছিল, কিন্তু সেথ রলিন্স তার লাভ উঠিয়ে এখানে সেথ রলিন্স তাকে কার্ভ স্টাম্প লাগিয়ে রিংয়ের বাইরে ফেলে দেয়। আর তারপরে এখানে পল হেমান আরেকটা প্রোমো কাট করে। পল হেমান এখানে গ্রেটেস্ট যে সমস্ত জিনিস আমরা ভবিষ্যতে দেখতে পাবো তার ব্যাপারে কথা বলে। পরের বছরের রেসলম্যানিয়াতেও ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাবে সেই বিষয়ে কথা বলে। তারপরে আসে আমাদের ওটিসি রোমান রেন্স। রোমান রেন্স এসে প্রথমেই এখানে সেথ রলিন্সকে স্পিয়ার লাগিয়ে দেয়, তারপর পল হেমানকে সুপারম্যান পাঞ্চ লাগিয়ে দিয়ে স্পিয়ার লাগাতে যাবে, কিন্তু স্পিয়ার এখানে অন্য কেউ মেরে দেয় রোমান রেন্সকে। সে হচ্ছে ব্রন ব্রেকার। আর আমরা এতদিন ধরে যেটা শুনছিলাম নিউজ যে ব্রন ব্রেকার আর পল হেমান একসাথে কাজ করবে, সেটাও হয়ে গেছে। আজকের সেথ রলিন্সের টিমে ব্রন ব্রেকার জয়েন করে দিয়েছে। আজকের ব্রন ব্রেকার সিএম পাঙ্ক আর রোমান রেন্স দুজনকেই স্পিয়ার লাগিয়ে দেয়। আর আজকের একটা জোরদার স্পিয়ার লাগিয়ে রোমান রেন্সকে তো ব্যারিকেড ভেঙে এপার ওপার করে দেয়। আর আজকের স্ট্যান্ড টল করে সেথ রলিন্স আর ব্রন ব্রেকার। আর খুব সম্ভবত আমরা ব্যাকল্যাশে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পেতে চলেছি এদের মধ্যে। সেথ রলিন্সের এই যে ফ্যাকশনটা তৈরি হয়েছে ব্রন ব্রেকারের সাথে, এটা প্রচণ্ড স্ট্রং ফ্যাকশন। এখান থেকে সেথ রলিন্সের তো লাভ হবে, কিন্তু সব থেকে বেশি লাভ হবে ব্রন ব্রেকারের। ডাব্লিউডাব্লিউ এখানে এই ফ্যাকশনের মধ্যে রেখে তাকে ভালোভাবে বিল্ড করবে আর ভবিষ্যতে বড় স্টার বানাবে। আর আমি এখানে একটা বোল্ড প্রেডিকশন করতে চাই। দেখো সময় তো অনেক রয়েছে, কিন্তু প্রেডিকশনটা আমি এখনই করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আজ থেকে 1 বছর পরও হতে পারে, 1.5 বছর পরও হতে পারে, 2 বছরও পর হতে পারে, কিন্তু আমি এটা কনফার্ম বলতে পারছি যে পল হেমান সেথ রলিন্সকে ওই যেরকম ঠকিয়েছিল রোমান রেন্সকে লোবলো মেরে, ওরকমই লোবলো মেরে একদিন ব্রন ব্রেকারের সাথে চলে আসবে। তারপরে সেথ রলিন্সের ফেস টার্ন হয়ে যাবে, আর ব্রন ব্রেকারের সাথে পল হেমান পুরোপুরি অ্যালাইন হয়ে গিয়ে ব্রন ব্রেকারের ওয়াইজম্যান হয়ে যাবে পল হেমান। যেটা দেখতে গেলে ভবিষ্যতে কোনো একটা পয়েন্টে গিয়ে তো হবেই হবে। আর ব্রন ব্রেকারের ফিউচার এখান থেকে খুবই ব্রাইট লাগছে। আর পল হেমানের লিস্টে আরেকটা বিট্রের নাম জুড়তে চলেছে, সেটা হচ্ছে সেথ রলিন্স। তবে এটা হতে অনেক সময় লাগবে, পরের বছর রেসলম্যানিয়া অবধি তো লাগবেই লাগবে। আর শুধুমাত্র এই দুজন নয়, আমার তো মনে হয় এখানে আমরা আরও কম করে হলেও 2জনকে কিংবা 1জনকে তো দেখতেই পাবো। এখানে আরও মেম্বার অ্যাড হবে। আর এখান থেকে সত্যি সত্যি ডাব্লিউডাব্লিউ ল্যান্ডস্কেপ পুরোপুরি একদম চেঞ্জ হয়ে গেছে। আর এখানে ট্রিপল এইচ রোমানের দাওয়াই রোমানকেই দিচ্ছে যে দেখো এত বছর তো তুমি এটাই করে এসছো, বা তোমার সাথে যখন হবে তখন কীরকম লাগবে।
আর রোমান ক্রাইবেবিস আমি কি বলেছিলাম কালকে রাতে তো আমাকে গালাগালি দিয়ে তো তোমরা শুয়ে পড়লে, কিন্তু সকালবেলা ভোরবেলা উঠে দেখে তো নিশ্চয়ই হয়ে গেছে তোমাদের। তো দেখো এমনি তো আমি আর কিছু বলি না, আর 17 বছর ধরে ডাব্লিউডাব্লিউ দেখছি, এমনি নয়, এক্সপিরিয়েন্সের জোরেই আমি কথাগুলো বলেছিলাম। আর আজকে আমরা সেটাই দেখতে পেলাম। আর এবারে ভবিষ্যতে আরও খারাপ জিনিস আমরা দেখতে পাবো। রোমান ম্যাচ জিতবে কম, হারবে বেশি, আর বেশিরভাগ সময় সে মারই খাবে। আর এই শেষ 3 বছর মনে হয় ডাব্লিউডাব্লিউ তাকে একদম নিংড়ে তার ক্যারেক্টারটাকে পুরো শেষ করে দেবে, যেমনটা জন সিনার সাথে হয়েছিল। আর ডাব্লিউডাব্লিউর নিয়মই এটা, সেটা ভিন্স ম্যাকম্যান বলো আর ট্রিপল এইচ বলো। এখানে আমরা ব্রক লেসনারের সাথে এমনটা দেখেছি, জন সিনার সাথে দেখেছি, র্যান্ডি অর্টনের সাথে এখন আমরা দেখছি, এজের সাথে হয়েছে, ড্যানিয়েল ব্রায়ানের সাথে হয়েছে। আর রোমানও সেই লিস্ট থেকে বাদ তো যাবে না। আর এই জিনিসটা শুধুমাত্র রোমান নয়, এটা আমরা সেথ রলিন্স আর কোডির সাথেও দেখতে পাবো। একদিন কোডি রোডসেরও একই অবস্থা হবে ক্যারিয়ারের লাস্টের দিকে। আর সেথ রলিন্সের তো হবেই হবে গ্যারান্টি, যখন ব্রন ব্রেকারকে ফাইনালি একদম মেন স্পটলাইটে এনে তাকে পুশ করা হবে, তখন সেথ রলিন্সের সাথেও সেই একই ঘটনা ঘটবে। এটাই ডাব্লিউডাব্লিউর নিয়ম আর রীতিনীতি। তবে এখন তো সেথ রলিন্সের একদম ক্যারিয়ার স্মুথভাবে চলবে, আমরা সেথ রলিন্সের কাঁধে চ্যাম্পিয়নশিপও দেখতে পাবো কিছুদিন পর। আর এই ভিডিওতে বলার মতো তেমন কিছু তো নেই, তবে হ্যাঁ চলো যাওয়ার আগে রোমান ক্রাইবেবিসদের আর একটু কাঁদিয়ে যাওয়া যাক। তো বলবো দেখো আজকে তো পুরো জামা কাপড়ের মতো ধুয়ে দিল তোমাদের গরিবের গ্রেটেস্ট অফ অল টাইম রোমান রেন্সকে। আর এবারে তোমরা একটা কথা বলো, রোমান রেন্স তো আগের বছরে নিজের জ্ঞাতি গোষ্ঠীর পুরো সাহায্য নিয়ে নিয়েছিল, সেখানে রক এসেছিল, তারপর জিমিউস এসেছিল, সোলো সিকোভ এসেছিল, এতজনের সাহায্য নিয়েও কিন্তু কোডিকে হারাতে পারেনি। কিন্তু আমাদের 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা তো শুধুমাত্র গেঁজাঘট ট্রাভিস স্কটের সাহায্য নিয়েই হারিয়ে দিল, তার তো রকেরও সাহায্যের দরকার পড়েনি, আর এমনকি তার ফিনিশারও লাগানোর দরকার পড়েনি, শুধুমাত্র একটা লো ব্লো আর টাইটেল শট দিয়ে হয়ে গেছে। কিন্তু রোমান যখন এই কাজগুলো করছিল তখন তো কোডি রোডস কিক আউটের উপর কিক আউট করছিল, তাহলে দেখতে গেলে জন সিনা তো অনেক ভালো কাজ করেছে। তাহলে আসল গ্রেটেস্ট অফ অল টাইমটা কে? অফকোর্স আমাদের 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওয়ান অ্যান্ড অনলি জন সিনা। তো চলো গাইজ, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। জানি রোমান ক্রাইবেবিসদের এই ভিডিওটা একদম ভালো লাগেনি, কিন্তু তোমরা তাও অবশ্যই কমেন্ট করো যাতে আমার তোমাদেরকে ব্লক করতে সুবিধা হয়। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অন করে দিও, পারলে ভিডিওকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ডাব্লিউডাব্লিউর পরের একটা নিউজ ভিডিও নিয়ে।